আমাদের আজকের অতিথি আছেন অধ্যাপক ডক্টর আসিফ শাহান, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আলতাফ পারভেজ, রাজনৈতিক বিশ্লেষক। আসলে আমরা ইলেকশন নিয়ে আলোচনা করছিলাম সারাদিন ধরে, এক ধরনের সবারই কাঙ্ক্ষিত নির্বাচন কাল, এবং অনেকগুলো ইনসিডেন্ট এর মধ্যে আমাদের হাতে এসছে এবং অনেকগুলো ঘটনা আমরা দেখছি। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে নির্বাচনটা কেমন হবে আলতাফ পারভেজ? দেখুন, আমাদের বাংলাদেশে তো নির্বাচনের এই ধরনের নির্বাচনের ইতিহাস প্রায় 90 বছরের। 1937-এ প্রথম নির্বাচন হয় এখানে, বড় মানে ভোটার সংখ্যার বিবেচনায় বড় আকারে ভোটার নিয়ে। আর এখন 2026, 90 বছরে আমি নিজে 8-9টা নির্বাচন দেখেছি বাংলাদেশের। আমার কাছে এবারের নির্বাচনটা সবচেয়ে বেশি শান্তিপূর্ণ মনে হচ্ছে। দেখুন, যতই কিছু দাঙ্গা হাঙ্গামার খবর প্রচারিত হোক না কেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম সহিংসতা এবার। আমাদের দেশের নির্বাচন ইলেকশন তো কালকে তো আমরা জানি না, না কি হবে, কিন্তু এখন পর্যন্ত আগের রাত পর্যন্ত আমি বলছি, প্রি ইলেকশন যেটা, হ্যাঁ, নির্বাচনের আগের রাত পর্যন্ত যে হিসাব, তাতে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার শান্তিপূর্ণ হচ্ছে। এখন আমরা আশা করব যে আগামীকালও দিনটাও শান্তিপূর্ণ থাকবে, এটাই হলো প্রধান প্রত্যাশা। এবং আরেকটা প্রত্যাশা হলো যে কোথাও কিছু ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সেখানে ব্যবস্থা নেবে, বিশেষ করে সংখ্যালঘুরা, নারীরা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে। এবং তারপর আমাদের বড় প্রত্যাশা হবে যেন ভোট গণনার সময় পরাজিত প্রার্থী দল ভোটের হিসাব মেনে নেয় এবং বিজয়ীরা যেন পরাজিতদের উপর আক্রমণ না করে, কোনো ধরনের আক্রমণাত্মক বিজয় উৎসব যেন না হয়। এবং সর্বশেষ একটা প্রত্যাশা হলো একটা নতুন সংসদ, নতুন সরকার। আসিফ শাহান, আমরা আজকে দেখলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে জামাতের নেতাদেরকে বিপুল পরিমাণ টাকা সহ আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে, আটক করেছে। তো এই যে রাজনীতিতে যে নির্বাচনের আগে যে কালো টাকার বিষয়টা, আপনার কাছে মনে হয় যে নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটাও খুব যে নতুন ঘটনা তা না। এইটা আমরা সাধারণত জানি যে নির্বাচনের আগের দিন এবং রাত্রেবেলা আমরা যখন কথা বলছি, দের ইজ এ প্রেটি গুড পসিবিলিটি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন হয়তো সেই জিনিসটা চেষ্টা করা হচ্ছে বা টাকা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি যে জামাত ইসলামের অনেকেই ইতোমধ্যে এই কাজের জন্য হচ্ছে কি ধরা পড়েছেন। এটা দুইটা জিনিস ইন্ডিকেট করে। নাম্বার ওয়ান, আপনি যদি রাজনৈতিক দলের পার্সপেক্টিভ থেকে দেখেন, তো তাহলে মানে দলের বিশ্বাসটা হচ্ছে এরকম যে টাকা দিয়ে আসলেই ভোট কেনা যায়। মানে আপনি মানুষের যে মতামত, মানুষের মতামতটা কোন দিকে যাবে না যাবে সেটার উপরে আপনার বিশ্বাসের জায়গাটা কম। আপনি সিরিয়াসলি বিলিভ করেন যে আপনি হচ্ছে গিয়ে মানুষের যে মতামত সেটা হচ্ছে গিয়ে টাকা দিয়ে কেনা সম্ভব, আপনি সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারেন। এবং আরেকটা যেটা যে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে এইবারের ভোটটা মানে 2008-এর পরে তো আসলে বেসিক্যালি আমরা এই মানে পরপর যে 3টে নির্বাচন গেল, তারপরে তো এই প্রথম আমরা ভোট দেওয়ার একটা সুযোগ পাচ্ছি। এবং সেই সুযোগের ক্ষেত্রে মানুষজন খুব এক্সাইটেডলি এটার জন্য অপেক্ষা করছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পছন্দ করে, বাংলাদেশের মানুষ সবসময় যতবারই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে মানুষজন সেই ভোটটা দিয়েছে। এখন সেইখানে কাইন্ড অফ এই ধারণাটা যে মানুষের সেই ভোটটাকে আপনি কিনে নিতে পারেন বা ইনফ্লুয়েন্স করতে পারেন। এবং টু বি ভেরি অনেস্ট, আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি বাংলাদেশের নির্বাচনের ফলাফলগুলো দেখেন, আমার কাছে মনে হয় না যে টাকা দিয়ে মানুষের ভোট কেনার যেই লজিকটা সেটা খুব যুক্তিযুক্ত। কারণ আপনি দেখুন 91, 96, 2001, 2008 প্রত্যেকবারই মানুষজন ইনকামবেন্ট যে মানে যে ক্ষমতা ছিল তার বিরুদ্ধে ভোটটা দিয়েছে। ইনকামবেন্টের হাতে তো টাকা বেশি থাকে, তাহলে টাকা যদি ভোট মানে একদম হচ্ছে কি ইনফ্লুয়েন্সই করতে পারতো, তাহলে ইনকামবেন্ট সবচেয়ে বেশি টাকা ঢালতে পারতো এবং সেই টাকার ফলে রেজাল্টটাও ওইরকম হতে পারতো। এবং সেটা তো হয়নি। তো এই যে আমরা মানুষের প্রতি যে এই বিশ্বাসটা রাখতে বা আমাদের রাজনৈতিক দলগুলো রাখতে পারছে না, এইটা আমার মনে হয় ওভারঅল গণতন্ত্রের জন্য একটা খুব ভালো কিছু বলে আমার মনে হয় না। বাট আমার কাছে এইটা মনে হয় না যে মানুষজনের ভোটটাকে এত ইজিলি বা এত সহজভাবে, স্পেসিফিক্যালি যেটা বললাম যে 16 বছর পরে এসে করছে, সেটাকে এত সহজে আপনি কিনে নিতে পারবেন বা সেই টাকার বিনিময়ে ভোটটা মানুষজন বিক্রি করে দিবে, এটা আমার কাছে খুব বিশ্বাসযোগ্য মনে হয় না। এটার ব্যাড একটা স্ট্র্যাটেজি যারাই এখনো চালু রাখছেন এটা। আলতাফ পারভেজ, এই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভূ রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, সেটা আসলে সব দেশ, বিশ্বের যারা মুরব্বী দেশ, শক্তিশালী দেশ, তারা সবাই বাংলাদেশের নির্বাচনকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। তার একটা বড় প্রমাণ, প্রচুর সাংবাদিক এসেছেন,
ভারত থেকে, যুক্তরাষ্ট্র থেকে, মানে পৃথিবীর বড় বড় দেশ সবগুলো থেকে প্রচুর সাংবাদিক এসেছেন, বিভিন্নভাবে জানি, প্রেস কনফারেন্সে তাদের সাথে দেখা হচ্ছে, ফোন পাচ্ছি। তার মানে প্রত্যেকটা দেশ দেখছে যে বাংলাদেশে আসলে কি ঘটছে। এটা দুইটা কারণে, একটা হলো শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান হলো, আমাদের এখানে হলো, নেপালে হলো, এই অঞ্চলে যে একটা নতুন ধারার গণ অভ্যুত্থান হলো, এটা ভোটে কি প্রভাব রাখে, মানে তরুণদের আকাঙ্ক্ষাটা ভোটের রাজনীতিতে কোনো প্রভাব রাখে কিনা, এটা বিশ্বের একটা একাডেমিক আগ্রহ আছে। আবার যুক্তরাষ্ট্র, চীন, ভারত, তুরস্ক এই ধরনের বড় দেশগুলো দেখছে এখানে যেই সরকার আসবে, যেই দলগুলো ভালো করবে, তাদের সাথে তাদের সম্পর্কটা কীরকম হবে, গ্রাউন্ডে মাঠ পর্যায়ে কী ঘটনা ঘটছে, কোন দল ভালো করছে, কোন আদর্শকে মানুষ বেছে নিচ্ছে, এগুলোও আন্তর্জাতিক পক্ষগুলো বেশ গুরুত্বের সাথে দেখছে। এবং এই নির্বাচন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমরা খুবই ক্রিটিক্যাল একটা অবস্থায় আছি। ভারতের সাথে গত 17-18 মাস আমাদের সম্পর্ক খুব নাজুক অবস্থায় আছে, ফলে ভারত খুব গুরুত্বের সাথে নির্বাচনটা দেখছে। পাকিস্তান, তুরস্কও একভাবে দেখছে যে গত 17 মাস তাদের সাথে বর্তমান সরকারের একটা ভালো সম্পর্ক ছিল, সেটা অব্যাহত থাকবে কিনা। আবার যুক্তরাষ্ট্র সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একটা শুল্ক বাণিজ্য চুক্তি করেছে, সেই চুক্তি এগিয়ে নিতে হলে এখানে যেই নতুন সরকারটা আসবে তার সাথে তাদের একটা ভালো সম্পর্ক লাগবে, তাকে কতটা প্রভাবিত করা যাবে, সেরকম সরকার আসবে কি না, যুক্তরাষ্ট্র সেটা দেখছে। আবার চীনও দেখছে, চীন আমাদের অবকাঠামো উন্নয়নের বড় পার্টনার, আমাদের সামরিক বাহিনীর সাথে চীনের সুসম্পর্ক রয়েছে, প্রশিক্ষণ, সমরাস্ত্র ইত্যাদির ক্ষেত্রে, ফলে চীনও গুরুত্বের সাথে দেখছে। ফলে এই নির্বাচনটা আমাদের দেশের রাজনীতিক পুনর্গঠনের জন্য যেমন জরুরি, আমাদের বিদেশ নীতির ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ। আসিফ সাহান, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকেই দেখছি যে আমরা খুব ভালো সম্পর্ক যাচ্ছে না। এই নির্বাচনের ফলাফলে কি সেটার কোনো হেরফের হতে পারে? আপনার কি মনে হয়? আমার মনে হয় সেটার একটা সম্ভাবনা আছে, কারণ আমাদের এর আগে যে সরকারটা ছিল সেটা যেভাবে বলুন না কেন সেটা একটা অস্থায়ী সরকার। সে মানে অন্তর্বর্তীকালীন সরকার তার তো একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আছে। তো এই টাইম ফ্রেমের মধ্যে এই সরকারের সাথে কোনো ধরনের ডিলিংসে যাওয়া বা কোনো ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া বা কোনো ধরনের কোনো ইস্যুতে একমতের জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে এই আনসার্টেনটিটা একটা বড় ধরনের ভূমিকা পালন করেছে। কারণ আপনি ঠিক জানেন না যে এই সরকারের সাথে আপনি যে অবস্থানই নেন, পরবর্তী যে সরকার যে আসবে সে আসলে সেটাকে কতখানি অনার করবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এই সরকার এবং ভারতের যে সম্পর্ক সেটা আসলে আমরা খুব সুস্থ স্বাভাবিক আমরা অনেক সময় দেখিনি যে ভারতের দিক থেকে যে ধরনের ডিসইনফরমেশন বা এটা চলেছে, সেইটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, একটা নির্বাচিত সরকার, তার যতখানি পলিটিক্যাল ম্যান্ডেট থাকে সেই ম্যান্ডেটের উপর ভিত্তি করে সে যত স্ট্রংলি এই রেসপন্সটা করতে পারে, একটা ইন্টারিম গভর্নমেন্টের সবসময় আসলে হচ্ছে গিয়ে সেই ক্যাপাসিটি বা হচ্ছে গিয়ে সেই অ্যাবিলিটিও হচ্ছে গিয়ে সবসময় থাকে না। সো যখন এখানে একটা নির্বাচিত সরকার আসবে যার একটা খুব শক্ত গণভিত্তি থাকবে, আশা করছি আমরা যে এই নির্বাচনের ফলশ্রুতিতে ফলে তার একটা শক্ত গণভিত্তি থাকবে, তার সাথে অফকোর্স মানে আগের মতো ডিসইনফরমেশন বা এসব চেষ্টা করা হতে পারে, কিন্তু তার সাথে আপনি যখন ডিল করতে যাবেন তার যে সাপোর্টটা আছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে, বা আমার ধারণা ভারতীয় সরকার সেটাকে হচ্ছে গিয়ে রাখবে। এবং সেই ক্ষেত্রে আপনার আলাপ আলোচনা বলেন বা হচ্ছে আপনার নেগোসিয়েশন বলেন বা যাই বলেন না কেন, সেইখানে কম্পারেটিভলি ইন্টারিম গভর্নমেন্টের সাথে তার একটা আমার ধারণা যে একটা বেটার অপরচুনিটি হবে। আনলেস অ্যান্ড আনটিল যে গভর্নমেন্ট পরবর্তীতে আসে সে যদি শুধু অ্যাটাকিং কিছু বা ইন্ডিয়ার থেকে ওরকম কিছু যদি না আসে, তাহলে আমার মনে হয় যে সিচুয়েশনটা অনেক বেশি স্বাভাবিক হয়ে আসার পসিবিলিটি আছে। আলতাফ পারভেজ, আমি যে আপনার কাছে একটু জানতে চাই যে আমরা যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হলো 2024-এ, সেই ছাত্র শক্তির সম্ভাবনা এবারের নির্বাচনে কতটুকু দেখেন আপনি? এইটা একটা অভাবনীয় ঘটনা ঘটতে যাচ্ছে। দেখুন, এটা দুইভাবে খুবই অভাবনীয়। একটা হলো বিশ্ব ইতিহাসে, সমকালীন ইতিহাসে যখন কোনো একটা গণ অভ্যুত্থান ঘটে এবং গণ অভ্যুত্থানের পর যখন নির্বাচন হয়, সেখানে ওই অভ্যুত্থানের শক্তি একটা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকে। আপনি শ্রীলঙ্কায় দেখুন, অভ্যুত্থানের পর যে নির্বাচন হলো সেখানে অভ্যুত্থানের শক্তি হিসাবে জেবিপি বিজয়ী হয়ে গেছে। এবং এই যে আমাদের কয়েকদিন পরে নেপালে নির্বাচন হবে, সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে অভ্যুত্থানের শক্তিদের পার্টি। কিন্তু আমাদের এখানে একটা ভিন্ন ঘটনা ঘটেছে। ইতিমধ্যে যে জরিপগুলো হয়েছে, যে
সংবাদপত্রে যেগুলো খবর বেরিয়েছে তাতে গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে যদি আমরা এনসিপিকে ধরি, অন্যরাও ছিল গণ অভ্যুত্থানে, কিন্তু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররাই এনসিপি গঠন করেছে, কিন্তু তারা নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীর জায়গায় নেই, এমনকি তারা মাত্র 30টি আসনে প্রার্থী দিয়েছে। ফলে এতে তাদের সম্ভাবনা তো মাত্র 10 ভাগের 1 ভাগে সীমিত হয়ে গেছে নির্বাচনের মানে আগেই প্রার্থিতার ক্ষেত্রে। ফলে এইটা একটা ব্যাপার দাঁড়িয়েছে যে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিল বা সংগঠিত করলো বা বড় শক্তি আকারে ছিল, তারা কিন্তু নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রায় ছিটকেই পড়লো। মাত্র 30 আসনে তাদের সম্ভাবনা আটকে গেল আর কি। কিন্তু এর মানে এই নয় যে গণ অভ্যুত্থানের চেতনাটা পিছু হটে গেছে। আমি এটা যুক্ত করতে চাই যে 24-এর গণ অভ্যুত্থানে যেই আকাঙ্ক্ষাগুলো, সেগুলো কিন্তু বড় দল হিসাবে জামাত এবং বিএনপিও অগ্রাহ্য করছে না এবং করতে পারবেও না। সেই আকাঙ্ক্ষাগুলো কিন্তু এখানে সজীব আকারে থাকবে। নির্বাচনে ভোটের ক্ষেত্রেও জনগণ সেগুলোর দিকে খেয়াল রাখবে এবং ভোটের পরে বিশেষভাবে মানুষ খেয়াল করবে যে 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশাগুলো বাস্তবায়নে প্রধান দল, মানে যারা সরকার গঠন করবে, প্রধান বিরোধী দল, তারা এগুলো নিয়ে কথা বলছে কি না। কিন্তু আমি বলবো যে শ্রীলঙ্কা এবং নেপালের অভিজ্ঞতায় আমাদের এটা ভীষণ ভিন্ন একটা ঘটনা ঘটলো আর কি। আসিফ সাহেব, আমি একটু পোল প্রসঙ্গে আসি। আমাদের নির্বাচনের আগে অনেকগুলো সংস্থা বিভিন্ন ধরনের জরিপ করেছে, তাতে নানা রকম প্রেডিকশন উঠে এসছে। আপনার কাছে কি এই জরিপগুলোকে কতখানি অথেন্টিক এবং মেথোডোলজি মনে হয়, প্র্যাকটিক্যাল মনে হয়? জরিপের অথেন্টিসিটি আসলে জরিপের রেজাল্টের উপর ডিপেন্ড করে না, বা জরিপ আমাদের দেশে এটা কি আসলে খাটে কিনা এদের না, এবং সেটাই আমি বলছি যে সেটা আপনি কতজনের উপর করিয়েছেন সেটার উপরে ডিপেন্ড করে না। এটা একটা সাইন্টিফিক মেথড থাকে। আপনি যখন আপনার স্যাম্পলিং র্যান্ডম হতে হবে, আপনি যখন স্যাম্পল সাইজটা ঠিক করছেন, সেই স্যাম্পল সাইজটা কিসের ভিত্তিতে আপনি ঠিক করছেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার সেই স্যাম্পল সাইজটা আপনি যেই আপনার যে টোটাল পপুলেশন, স্যাম্পল পপুলেশন, সেটা রিপ্রেজেন্টেটিভ কিনা, প্রতিনিধিত্ব করে কিনা, সেইটা নিশ্চিত করতে হবে। এখন সেইটা আসলে পুরোপুরি দেখা ছাড়া এটা বলা খুব ডিফিকাল্ট। যেমন গতকালকে বা কয়েকদিন আগে মধ্যে একটা দেখলাম যে 63,000-এর যে একটা স্যাম্পল করেছে। সো আপনার কাছে নাম্বারটা অনেক বড় মনে হতে পারে, কিন্তু যেটা আমি দেখলাম যে তারা পার কনস্টিটুয়েন্সি স্যাম্পল নিয়েছেন 100 থেকে 200 বা 100 থেকে 300 জন। তো একটা কনস্টিটুয়েন্সিতে অনেকগুলো ওয়ার্ড থাকে, অনেকগুলো ইউনিয়ন থাকে, এক একটা ইউনিয়নের চেহারা এক এক রকম হয়, সেটার পপুলেশন সব জায়গায় একরকম হয় না, পপুলেশনের ভাগ হচ্ছে গিয়ে ডিফারেন্ট রকম হয়, ইনকাম গ্রুপ একই রকম থাকে না। সো ওই 100, 200 বা 300-র মধ্যে থেকে আপনি আসলে ওই রিপ্রেজেন্টেটিভনেসটা যেটা আছে সেটা আপনি পিক করতে পেরেছেন কিনা, এইটার যদি কোনো সহজ উত্তর না পাই, তাহলে সেটাকে 63,000 কেন আপনার 1 লাখ হলেও আমি সেটা যে একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হয়েছে সেটা বলতে পারবো না। অন দি আদার হ্যান্ড, আপনি যদি 3,000 লোকেরও স্যাম্পল নেন, সেটা যদি রিপ্রেজেন্টেটিভ হয় ন্যাশনালি 12 কোটি মানুষের বা 12 কোটি ভোটারের, সেইটা অনেক বেশি হচ্ছে বেটার বা আমার কাছে গ্রহণযোগ্য পোলগুলো মনে হয়। সমস্যা হচ্ছে কি, আনফর্চুনেটলি, যেমন এইটা সহজ উত্তর নেই, কারণ আমরা যখন এই পোলগুলো দেখি না, আমরা রেজাল্টগুলো নিয়ে কথা বলি, আমরা এত কম লোক বা এত বেশি লোক কেন এইটা নিয়ে কথা বলি, মেথোডোলজিটা নিয়ে আমরা কথা বলি না। এবং ওনারাও মেথোডোলজিটা খালি শুধুমাত্র এইভাবে করেছি, এতগুলো নিয়েছি, এইটার মধ্যে থেকে এটা সীমাবদ্ধ থেকে যায়। একটা মেথোডোলজির মধ্যে একটা পোলের কোয়েশ্চেনটা কি, আপনি কিভাবে প্রশ্নটা করছেন, সেই কোয়েশ্চেনটা লিডিং হচ্ছে কিনা, সেই কোয়েশ্চেনটা ডাবল বা মানে যাই হোক, মানে আমি টেকনিক্যাল টার্মগুলো বলছি না, যে এই যে বিষয়গুলো এটা আছে কিনা, এটা কিন্তু আমরা কেউই দেখছি না। আমরা কেউই কিন্তু ওনাদের কোয়েশ্চেন ইয়ারটা এখন পর্যন্ত একবারও আমরা টেস্ট করে দেখতে পারি যে উনি আসলে কী প্রশ্নগুলো করছেন, এবং প্রত্যেকটা স্যাম্পলের মধ্যে বা ইসের মধ্যে যে বায়াসটা থাকে সেটাকে ওনারা কীভাবে কন্ট্রোল করছেন, এর কোনো কিছুই আমি দেখছি না। আমি বলছি না যে সবগুলো এই একই কাজ করেছে, মানে আমি বিআইজিডি বা ইনোভেশনের পোলগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি সায়েন্টিফিক্যালি রিগোরাস ছিল, বাট সেগুলো কিন্তু আবার ন্যাশনাল লেভেলের পোল, সেগুলো কিন্তু কনস্টিটুয়েন্সি লেভেলে পোল না। 300 আসনের জরিপ ইজ আ হিউজ থিং। বাংলাদেশের 300 আসনের একটা জরিপ যদি কেউ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলের উপরে করতে চান, তাহলে সেটা কোটিখানেক টাকার মতো লাগার একটা ব্যাপার। সেই পরিমাণ টাকা কেউ খরচ করছেন কি না, সেইটা খুব গুরুত্বপূর্ণ। সো আমি বলবো যে হচ্ছে গিয়ে পোলের এই জিনিসপত্রগুলো আমাদের দেখা দরকার। যেমন মাঝখানে আমি একটা দেখলাম যে একটা পোল 300 জনের উপরে করা হয়েছে, সেটার বেসে একজন বলছেন মানে 77% ভোট একটা রাজনৈতিক দল পাবে। এইটা একটা অদ্ভুত এবং উইয়ার্ড। মানে পোল যত আমরা, বাট আই লাইক দ্য আইডিয়া অফ হ্যাভিং পোল, এগুলো হতে থাক। বাট আমার কথা হচ্ছে আমরা ডিসকাশনটা এই আউটকাম বা সংখ্যার চাইতে একটু মেথোডোলজির উপরে জোর দিই, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আমরা আরও ভালো
পোল পাবো, যে পোলগুলা আমাদেরকে সিরিয়াসলি, পোলগুলো আমাদের দরকার। একটা পলিটিক্যাল পার্টির জন্য পোলটা খুব গুরুত্বপূর্ণ। সে বুঝতে পারবে আমার ক্যাম্পেইনটা কীরকম করা উচিত, সে বুঝতে পারবে আমার কোন ধরনের জনগোষ্ঠীকে আমি রিচ করতে পারছি না। সো আমরা যদি ভালো পোল ইসে করি, সেটা আমাদের জন্য যেমন সুবিধা, রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধা। সো লেটস ফোকাস অন আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন্স, তাহলে হচ্ছে কি আমরা ভালো পোল পাবো। আচ্ছা আচ্ছা, পারভেজ, আমি একটু ইশতেহার নিয়ে আসি। আপনি তো জি। সবগুলো দলের ইশতেহার দেখেছেন, যারা মোটামুটি মেজর দলগুলো, বিএনপি, জামাত, এনসিপি, এই ইশতেহারগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এগুলো কতখানি বাস্তবায়নযোগ্য, কতখানি মানে প্রতিশ্রুতি? এবারের যেটা দেখেছি, এবার ইশতেহার প্রণয়নকে রাজনৈতিক দলগুলো খুব গুরুত্ব দিয়েছে। শুধু বিএনপি জামাতই নয়, যেগুলোকে আমরা প্রচলিত অর্থে আরও ছোট দল বলি, সিপিবি, এনসিপি, এরাও কিন্তু ইশতেহারটা খুবই যত্নের সঙ্গে করেছে, সিরিয়াসলি করেছে। যদি প্রধান দুই দলের ইশতেহার দেখি, তাদেরও মানে সাইজেও অনেক বড়। একটা দলের 90 পৃষ্ঠা একটা ইশতেহার, আগের দিনে এটা ছিল না, বা একটা দল 60 পৃষ্ঠা একটা ইশতেহার তৈরি করেছে। এখানে প্রতিশ্রুতি তো সর্বোচ্চ মাত্রায় দিয়েছে দুই দলই, তবে আমি বলবো যে কিছু কিছু প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়নযোগ্যই, এবং সেগুলো চাইলে এইসব দল বাস্তবায়ন করতে পারবে। আবার কিছু কিছু প্রতিশ্রুতি খুবই অবিশ্বাস্য। যেমন একটা দল জামাতে ইসলাম, আমি বলতে চাই, তারা বলেছে যে তারা নানা ধরনের ঋণ, বিনিয়োগ, ভাতা ইত্যাদির কথাও বলেছে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে 5% জিডিপির বরাদ্দ দিবে ইত্যাদি। কিন্তু প্রতিশ্রুতিতে একটা বলেছে যে তারা কর্পোরেট কর 20% নামিয়ে আনবে, এবং ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে এখন তো 3.5 লাখ টাকা আছে আয়কর মুক্তের সীমা, এটাকে 5 লাখ করবে। তার মানে ওরা কর কমাবে, কিন্তু কর কমালে আবার বলেছে 3 বছর আমরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গ্যাস, বিদ্যুৎ এগুলোর বিল নেব না। তাহলে এই যে বৈপরীত্য, এটা কিভাবে বাস্তবায়ন করবে বোঝা মুশকিল আর কি। এই বিষয়ে বিস্তারিত কিছু বলেনি। আবার বিএনপিও এরকম অনেক প্রতিশ্রুতি দিয়েছে, যেমন শিক্ষা খাতে জিডিপির 5%, স্বাস্থ্য খাতে 5%। দেখুন, স্বাস্থ্য খাতে আমরা এখন 1-2% হয়, এবং সেটাও অনেক সময় ব্যবহৃত হয় না, অব্যবহৃত থেকে যায়। এবং বিএনপি একটা প্রতিশ্রুতি দিয়েছে, আমি বলবো সেটা খুবই আকর্ষণীয় হয়েছে, যেটা হলো ফ্যামিলি কার্ড। তারা 50 লক্ষ মানুষকে ফ্যামিলি কার্ড দিবে ইত্যাদি। কিন্তু এইখানে আমি একটা নতুন বিষয় যুক্ত করতে চাই। এই যে দুই দল প্রতিশ্রুতি দিচ্ছে বা একটা নানা ধরনের অঙ্গীকার করছে, এর মধ্যেই কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটা বাণিজ্য চুক্তি করেছে। এখন এই বাণিজ্য চুক্তিতে আমাদের সরকার যেসব প্রতিশ্রুতিকে অঙ্গীকার করে এসেছে, সেগুলো কিন্তু পরের সরকারের উপরও বর্তাবে, পালন করতে হবে তাদের অনেকটাই। এই যে একটা হিউজ নানা ধরনের কমিটমেন্ট করে এসেছে, যদিও আমাদের দেশে চুক্তিটা প্রকাশ করা হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্রে কিছুটা প্রকাশিত হয়ে গেছে। সেখানে আমরা দেখছি 14টা বোয়িং কিনবে বাংলাদেশ, এবং এক একটা বোয়িংয়ের দাম 3,600 কোটি টাকা। তার মানে একটা বিরাট অঙ্কের ব্যাপার। প্রতি বছর কৃষি পণ্য যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে 42,000 কোটি টাকার। এরকম আরও অনেক অঙ্গীকার করে এসেছে। তো সেই অঙ্গীকারগুলো পরের সরকার কিভাবে বাস্তবায়ন করবে, এবং এখানের অর্থনীতি কিভাবে পুনর্গঠিত করা যাবে এরকম অঙ্গীকারের পর, সেইটা কিন্তু পরের সরকারের জন্য একটা চ্যালেঞ্জ আকারে থাকছে আর কি। আমি একটু নির্বাচনের দিনের ফিরে আসি। আপনাদের মানে আমার হাতে আর সময় কম আছে, 2 মিনিটে আমি একটু জানতে চাই যে নির্বাচনের টার্ন আউটটা কেমন মনে করছেন, কেমন হবে? কারণ একটা বড় দল এবার নির্বাচনে নেই, তাদের ভোটারকে তারা নিরুৎসাহিত করছে যাতে ইলেকশনে ভোট না দেয়। সেই প্রেক্ষিতে ভোটার টার্ন আউট কেমন হতে পারে? দেখুন, আমার কাছে মনে হয় ভোটার টার্ন আউট যথেষ্ট ভালো হওয়ার কথা, কারণ আমরা বিভিন্ন যে পোলগুলো দেখেছি, সেই পোলগুলোতে বিশাল সংখ্যক মানুষ বলছেন। অ্যান্ড অফকোর্স দ্যাট আওয়ামী লীগ যেহেতু নেই, সো আওয়ামী লীগের কোর সাপোর্ট গোষ্ঠীর একটা অংশ আসবে না। কিন্তু আওয়ামী লীগের এই কোর সাপোর্ট গোষ্ঠী ছাড়া অন্য যারা আছেন, যারা ওই এলাকায় বসবাস করেন, তাদের জন্য একটা এমপির নির্বাচন এবং সেই এমপির সাথে তার কানেকশন বিল্ডিং, এটা খুব গুরুত্বপূর্ণ। সো আমার কাছে মনে হয় যে আমরা একটা ভালো টার্ন আউটই দেখবো। সেটা 60-70% আমি আশা করছি যে অ্যাটলিস্ট মিনিমাম ওই পর্যন্ত যাওয়া উচিত। আলতাফ ভাই, আপনার প্রেডিকশন? আমার সাধারণভাবে মনে হয় সকালটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত গ্রামে যেটা সকালে ভোটটা যদি শান্তিপূর্ণ হয়, দুপুরের পর থেকে ভেঙে চুরে মানুষ আসতে থাকে। আমার নিজের হিসাব যে 50-55% ভোট পড়বে, তবে সকালের উৎসব মুখর পরিবেশে যদি ভোট হয় তাহলে আর একটু বাড়তে পারে। ভোট সেন্টারের যে নিরাপত্তা, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, আপনার কি তাতে মনে হয় যে? না, আমি এবার যেটা দেখছি, এবার আমাদের সেনাবাহিনীরই 1 লক্ষ সদস্য মাঠে আছে,
এবং সেনাবাহিনী গত 18 মাস ধরে মাঠে আছে, তারা চায় যে কোনো মূল্যে একটা সুন্দর নির্বাচন হয়ে যায়, এবং অন্যান্য বাহিনীগুলো মাঠে আছে। আর নির্বাচনে যেহেতু সহিংসতা খুব কম, তার মানে মানুষ মোটেই সহিংসতায় আগ্রহী নয়, রাজনৈতিক দলগুলো সহিংসতা করার কোনো ঝুঁকি নিচ্ছে না, কারণ মানুষ এগুলো অপছন্দ করে। সামগ্রিকভাবে নির্বাচনী পরিস্থিতি কিন্তু ভোটার উপস্থিতি বাড়ার কথা, কিন্তু যেহেতু আওয়ামী লীগ এবং তার মিত্র দলগুলো নেই, ফলে একটা নির্দিষ্ট সংখ্যক প্রার্থী মানুষ হয়তো ভোট কেন্দ্রে আসবে না। সেই জন্য বলছি 50-55% হতে আমাদের পারে। এর আগের নির্বাচনেও তো রেশিওটা এরকম 60-65-55 এরকমই ছিল, কাছাকাছি ছিল আর কি। না, আমাদের 2001-এ 75% ছিল, 75% ছিল আমাদের। আচ্ছা, আমি আরেকটু নতুন যে সরকার, নির্বাচিত যে সরকার আসবে, তাদের সরকার চালানোটাকে আপনি মানে কেমন দেখছেন, যে খুব কঠিন হবে কিংবা তাদের? হ্যাঁ, তাদের হয়তো অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে। আমার প্রথম যদি এটা রেফারেন্ডাম পাশ হয়ে আসে, তাহলে প্রথম 180 দিনের মধ্যেই তো তাদের হাতে একটা বড় ধরনের ইস্যু আছে, এবং সেটা নিয়ে অনেক ধরনের রাজনৈতিক ঝামেলা হতে পারে, সেই ইস্যুটা আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা যে অবস্থায় আছি সেইখান থেকে ল অ্যান্ড অর্ডার সিস্টেম তৈরি করা, এই গভর্নমেন্ট যে একটা মনস্টার আনলিশ করে গেছে, সেই মবক্রেসিকে সে কীভাবে সামলাবে সেটার উপরে জোর দেওয়া। ব্যুরোক্রেসি, এই গভর্নমেন্ট অ্যাবসলিউটলি বাজেভাবে হ্যান্ডেল করে ব্যুরোক্রেসিকে খুব বাজে একটা জায়গায় রেখে আসছে, সেখানে কীভাবে সে শৃঙ্খলা নিয়ে আসবে। কারণ আমরা যে এই ম্যানিফেস্টোতে এত এত প্রতিশ্রুতির কথা শুনলাম, আপনি যদি ব্যুরোক্রেসিকে কীভাবে ডিল করতে হয় সেটা না জানেন, তাহলে কিছুই আপনি বাস্তবায়ন করতে পারবেন না। সো এইগুলোকে পরবর্তী সরকার কীভাবে ডিল করবে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ওগুলো মেজর আমাদের হাতে আর সময় নেই আলতাফ পারভেজ এবং আসিফ শাহীন, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে আগামীকাল বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। আমরা আশা করব আগামী নির্বাচন ভয়হীন, ডরহীনভাবে ভোটাররা ভোট দেবে এবং একটা সুন্দর নির্বাচন নির্বাচন কমিশন জাতিকে উপহার দিতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।